আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে পদার্থ বিজ্ঞানের কাজ শক্তি ক্ষমতা অধ্যায় 4 তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। গত লেকচারে একদম লাস্ট মোমেন্টের দিকে কারেন্ট চলে যাওয়ার কারণে এবং পরবর্তীতে কারেন্টের ঝামেলার কারণে ক্লাসটা কমপ্লিট করা হয় নাই। আজকে আমরা ঠিক সেখান থেকেই শুরু করব যেখানে আমরা শেষ করে গেছিলাম। সবাই যদি মনে থাকে গত ক্লাসের কথা তাহলে তো ভালোই, যদি মনে না থাকে কোনো সমস্যা নাই। তোমরা একটু দিকে লক্ষ্য করে দেখো, ঢাকা বোর্ড 2021-এ আসা একটা এমসিকিউ প্রবলেম। আমরা এই প্রবলেমটা সলভ করতে থাকা অবস্থায় আমাদের বিদ্যুৎ বিভ্রাট হয়। আমরা আজকে এই প্রবলেমটাই সলভ করব। যারা গত ক্লাস করতে পারো নাই তারা একটু কষ্ট করে গত ক্লাসটা দেখে নিও, তারপরে আমরা এখান থেকে শুরু করব। সবাইকে আসসালামু আলাইকুম। আবারও যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। সবাই লক্ষ্য করো, ধরো এটা একটা বস্তু। ও সাউন্ড কি এখন ঠিক আছে তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। এটা হচ্ছে এম ভরের একটা বস্তু। এম ভর বস্তুটা কিছু দূর সামনে গেল, ধরে নিলাম এই কাজটা করার সময় বস্তুর স্মরণ হচ্ছে এস। বস্তুর স্মরণ হচ্ছে এস। তাহলে সবাই খেয়াল করে দেখো, এম ভরের বস্তুটা এখান থেকে এখানে যে গেল তার যে স্মরণ এস হইছে, এটার জন্য অবশ্যই কেউ না কেউ তো দায়ী। তাই সবাই খেয়াল করে দেখো, এখানে দায়ী হচ্ছে এফ বল। এফ বল, কেননা বল না দিলে কখনোই বস্তুর কি হয় না বলতো? স্মরণ হয় না। স্যার গতির গ্রাফে একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করব, আজকেই তাইলে একটা পোস্ট আমি দিয়ে দিব, সেখানে আমাদের আর যাদের যাদের প্রবলেম আছে সবাই একসাথে প্রবলেমগুলোর ছবি তুলে, যে প্রবলেমটা মনে করো তুমি পারতেছো না বা গ্রাফের যে অংশটা বুঝতেছো না, ওইটা ওই পোস্টের কমেন্টে আমাকে একটু লিখবা। আজকের ক্লাসের পরেই দেখবা আমি একটা পোস্ট দিচ্ছি যে এখানে তোমরা কমেন্ট করো, তোমরা ওখানে কিন্তু অবশ্যই কমেন্টটা কইরো। তো ঠিক আছে সবাই দেখো, এম ভরের বস্তুর উপর বল প্রয়োগ করলাম এফ, বস্তুর স্মরণ হইছে এস। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, বস্তুটাকে বল দেওয়ার আগে আমরা ধরে নিলাম বস্তুটার আদিবেগ ইউ, বল প্রয়োগ করার পর বস্তুর শেষ বেগ ভি। বলের কাজই তো এটা, আদিবেগ ইউ কে পরিবর্তন করে কোথায় নিয়ে যাবে বলতো? ভিতে নিয়ে যাবে। বলের কাজ বেগের মান চেঞ্জ করা, সে বেগের মান বাড়াইতেও পারে, বেগের মান কমাইতেও পারে। আমি কি তোমাদেরকে ইউ এর মান আর ভি এর মান বলছি? কত বলি নাই। ধরো ই এর মান হইতে পারে বেশি, ভি এর মান কম, তার মানে বস্তুর বেগ কমতেছে। অথবা ইউ এর মান কম, ভি এর মান বেশি, এটা মিন করে বস্তুর বেগ বাড়তেছে। এখন আমি যদি তোমাদের কাছে জানতে চাই এখান থেকে কৃত কাজ কত, বলো? কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস। আবার গতির সূত্র থেকে তোমরা সবাই জানো, আমাদের সায়েন্টিস্ট নিউটন বলছে এফ ইকুয়াল টু এম এ। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এম এ এস। এখন আমরা এটা সবাই তো জানি, নিশ্চয়ই জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s।
তো বলো তো এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে ফাইনালি এর পরের লাইনে আমরা লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই, দুইটাকে এদিকে পাঠিয়ে দাও, ইকুয়াল টু as। এই সবাই তোমাদের কাছে আমার কোশ্চেন, এই যে দেখো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কি as। তাহলে বলো তো এটা যদি আমরা এখানে বসাই, এই যে m তো থাকবেই, তার সাথে as এর মানটা, এই যে as এর জায়গায় আমরা যদি এখন এটা বসায় দেই, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে বলো তো আমরা এখান থেকে পাই w ইকুয়াল টু হাফ mv স্কয়ার মাইনাস হাফ m ইউ স্কয়ার। বলো এটা লিখতে পারি কিনা? পারি না লিখতে? তাহলে এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এটাকে একটু সুন্দর করে যদি আমরা গুছায়ে লিখি, হাফ mv স্কয়ার, মাইনাসটা ওই পাশে গিয়ে হবে প্লাস, হাফ m ইউ স্কয়ার প্লাস w। এটা আমি একটু তোমাদেরকে বক্স করে দিচ্ছি। সবাই মিস করো না কিন্তু, হাফ এম বি স্কোয়ার হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ। তোমরাই বলো কোন অপশনটা? এই যে আমাদের এখানে থাকা গ নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাই সবাই মনে রাখবা, হাফ এম বি স্কোয়ারকে নিচের কোন রূপে দেখা যায়? এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ? না, এটা হবে না। হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2w, তোমরা বলো এটা কি w না 2w? 2w তো হবে না। হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ ডাব্লিউ, এটাও হবে না। অপশন আমাদের একটাই আছে, সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ। তোমরা তো এখন 9 অথবা 10-এ, দ্যাট মিনস এসএসসির স্টুডেন্ট। তোমরা যখন উচ্চতর শ্রেণীতে উঠবা, যেটাকে আমরা বলি এইচএসসি, তখন দেখবা এটার একটা নাম আছে, এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। আমি একটু লিখে দেই, এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। উপপাদ্য কি খালি পিথাগোরাসের উপপাদ্যই আছে? না, আরো অনেক উপপাদ্য আছে। তো এটাও একটা উপপাদ্য, এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যটা কি বলে বলি? কৃত কাজ ডাব্লিউ গতিশক্তির পরিবর্তনের সমান। আরেকবার, হাফ এম বি স্কোয়ার মানে গতিশক্তি, হাফ এম ইউ স্কোয়ার মানেও গতিশক্তি। এটাও গতিশক্তি, এটাও গতিশক্তি, দুইটাই যদি গতিশক্তি হয়, কোনটা কোন গতিশক্তি? এটা হচ্ছে পরের গতিশক্তি, এটা হচ্ছে আগের গতিশক্তি। এই সবাই, এইখানে থাকা অবস্থায় বস্তুর গতিশক্তিটা কত? হাফ এম ইউ স্কোয়ার। এখানে থাকা অবস্থায় বস্তুর গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। আরেকবার বলি, এখানে থাকা অবস্থায় মানে ধাক্কা দেওয়ার আগে বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এইখানে যখন সে আসছে, এখন বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে বলতো, হাফ এম ভি স্কোয়ার থেকে যদি আমরা হাফ এম ইউ স্কোয়ার মাইনাস করি, আমরা এখান থেকে পাই কৃত কাজ। এটাকেই বলে কাজ শক্তি উপপাদ্য। তুমি একটা বস্তুকে যখন ধাক্কা দাও, ধরো আমাকে কেউ ধাক্কা দিল, ধাম করে একটা ধাক্কা দিল, কি হবে জানো? আমার গতিশক্তি পরিবর্তিত হবে। আমার গতিশক্তির পরিবর্তনটাই হচ্ছে কৃত কাজ। কাজ শক্তি উপপাদ্য আরেকবার বলতেছি, কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। যদি এতটুকু বুঝো, তাহলে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রবলেম। সবাই এই প্রবলেমটার দিকে তাকাও। সিলেট বোর্ড 2022-এ আসা একটা প্রবলেম। দেখি তো কে আমাকে সলভ করে দিতে পারে।
5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের একটি বস্তুর উপর গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করা হলে বস্তুটির বেগ কত হবে? এই সবাই, একটু আগে তোমাদেরকে আমি কি পড়াইলাম? তোমাদেরকে আমি পড়াইছি হাফ এম ভি স্কোয়ার হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ। মনে আছে না? এটাই পড়াইছি না একটু আগে? তাহলে তোমরা আমাকে একটু মনে করায় দাও, বস্তুটির বেগ কত হবে? বস্তুটির বেগ ভি স্কোয়ার আমাকে বের করতে হবে। হাফ এম এর মান কত দেওয়া? 10 কেজি ইন্টু ভি স্কোয়ার। বস্তুটা আগে কত বেগে ছিল? 5 মিটার/সেকেন্ড। তার মানে হাফ ইন্টু 5, সরি এভরিওয়ান, ভর তো এখনো 10 কেজিই আছে। আর ইউ এর মান হচ্ছে 5 স্কোয়ার। আর বস্তুর উপর বাইরে থেকে যে 20 জুল দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। তোমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাকে ভি এর মানটা বের করে দেওয়া। কার মান বের করে দেওয়া? ভি এর মান। বলো তো কত আসে? 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস 20 ভাগ 10 ইন্টু 2, এটাকে রুট করতে হবে। 5.38। 5.38 তো অপশনে নাই। 5.39 মিটার/সেকেন্ড। সবাই কি বুঝতে পারছো? যাও আরেকবার বলি। একটা জিনিস আরেকবার বলতে তো দোষ নাই। আমি জানি তোমরা অনেকেই বুঝছো। যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকবার বলতেছি। অ্যান্সার হচ্ছে বি। সবাই খেয়াল করে দেখো, 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের বস্তু। এখানে 5 মিটার/সেকেন্ড, এটা কার মান? ইউ এর মান। 10 কেজি ভরের বস্তু, এটা কার মান? এম এর মান। গতির দিকে আরো কতটুকু শক্তি দেওয়া হয়েছে? 20 জুল। এই সবাই মনে রাখবা, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। আমাদের বস্তুর বেগ বের করতে হবে ভি এর মান। তাই সবাই, একটু আগে আমরা যে সূত্রটা প্রমাণ করলাম, হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ, এখানে সবগুলা মান বসায় আমরা ভি এর মান পেয়ে গেছি 5.39 মিটার/সেকেন্ড। যেহেতু তোমরা একবার সূত্রটা পড়ে ফেলছো, এখন অঙ্কটা করা তোমাদের জন্য একদম ইজি। যদি এতটুকু বুঝি, চলো তো আমরা এখন যে টপিকটা পড়বো, টপিকটার নাম কি? শক্তির রূপান্তর। সবাই এটা মনে রাখবা, কখনো ভুলো না। শক্তি শুধুমাত্র আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়। শক্তি অলওয়েজ একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়। মনে রাখবা, শক্তিকে কেউ কখনো ধ্বংসও করতে পারবে না, সৃষ্টিও করতে পারবে না। শক্তি ধ্বংস করা যাবে না, সৃষ্টি করা যাবে না। শক্তি শুধুমাত্র আরেকটা শক্তিতে কি করা যায়? রূপান্তর করা যায়। সবাই মনে রাখবা, এই যে কনসেপ্টটা একটু আগে তোমাদেরকে আমি পড়াইলাম, এই কনসেপ্টটাকে বলে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এই কনসেপ্টটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতা নীতি। এই যে একজন বলতেছে, এঞ্জেল,
শক্তির নিত্যতা। এক্স্যাক্টলি, ভেরি গুড। শক্তি ধ্বংস করা যায় না, সৃষ্টিও করা যায় না। শক্তি শুধুমাত্র কি করা যায়? একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করা যায়। তাহলে তোমরা আমাকে বলো তো, একটা গাড়ি চালাইতে যে শক্তিটা লাগে, গাড়ি সেই শক্তি কই থেকে পায়? গাড়ি সেই শক্তি পায় তেল বা গ্যাস, যেটাই গাড়িতে দেওয়া হয় সেটাকে পুড়ায়। তোমরা দেখবা একটা বাস যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী পরিবহন করে, তারা মাঝে মাঝে থেমে গাড়িতে তেল তুলে, অথবা কিছু গাড়ি গ্যাস তুলে। গাড়ি গ্যাসেও চলতে পারে, তেলেও চলতে পারে, ডিজেল তেলে চলতে পারে, কেরোসিন তেলেও চাইলে চলতে পারে। সত্যি কথা, কেরোসিন দিয়েও চাইলে গাড়ি চালানো যেতে পারে। বিমান কি দিয়ে চলে? বিমান চলে গ্যাসোলিন নামে একটা জ্বালানি দিয়ে। তোমরা একটু বড় হইলে এগুলো শিখবা। তোমাদের কাছে আমার কোশ্চেন, আমাদের বাসাবাড়িতে এই যে আমরা যে বিদ্যুৎ পাই, এই বিদ্যুৎটা একটা শক্তি, তাই তো? এই শক্তিটা কিভাবে আসে বলো তো? এই শক্তিটা আসে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে। বাংলাদেশে অনেকগুলা বিদ্যুৎ কেন্দ্র আছে, প্রায় 20টা 30টা বিদ্যুৎ কেন্দ্র। আমার এক্সাক্ট অ্যামাউন্ট মনে নাই, বাট বাংলাদেশে অনেকগুলা বিদ্যুৎ কেন্দ্র আছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলাতে তেল ব্যবহার করে, গ্যাস ব্যবহার করে, চিটাগং এর কাপ্তাই একটা বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে পানি ব্যবহার করে, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, পানির বাঁধ তৈরি করে পানির যে গতি, সেই গতিশক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। তারপরে আমাদের রূপপুর বলে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে নিউক্লিয়ার শক্তি বা একটা পরমাণুর ভিতরে যে শক্তি লুকায় থাকে, সেই শক্তিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। মনে রাখবা, পরমাণুর ভিতরে কিন্তু একটা হিউজ শক্তি লুকায় থাকে। এই হিউজ শক্তিটা চাইলে ভালো কাজে ব্যবহার করা যায়, আবার খারাপ কাজেও ব্যবহার করা যায়। খারাপ কাজ বলতে, এই যে দেখো যুদ্ধ হচ্ছে এখন, এক দেশ আরেক দেশকে মিসাইল মারতেছে, এটা মারতেছে, ওইটা মারতেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হইতেছে, আমাদের সাথে অনেকের যুদ্ধ হয়েছিল এক সময়। এখনকার যে যুদ্ধগুলা, এগুলো কিন্তু নিউক্লিয়ার ওয়ার হয়ে যাবে এক সময়। তাই পরমাণুর ভিতরে যে শক্তি, নিউক্লিয়ার এনার্জি, এটাকে চাইলে বম হিসেবে ব্যবহার করা যায়, আবার চাইলে এটা দিয়ে বিদ্যুৎও তৈরি করা যায়। এটা ডিপেন্ড করে আসলে তোমার উপর, তুমি শক্তিটাকে কিভাবে ইউজ করতেছো। পাওয়ারটা তোমার উপর। তুমি চাইলে ভালো কাজেও ইউজ করতে পারো, খারাপ কাজেও ইউজ করতে পারো। এগুলো অনেক হাই কনসেপচুয়াল জিনিসপাতি, তোমাকে আমি এখন বলতেছি। আমি একটু সংক্ষেপে যদি তোমাকে বলি, তোমার হাতে ল্যাপটপ বা ফোন যেটাই আছে, এটা দিয়ে তো তুমি আমার ক্লাস করতেছো, তাই না? মনে রাখবা, এই ল্যাপটপ বা ফোন এটাও কিন্তু একটা খুব পাওয়ারফুল অস্ত্রের মতো। তুমি চাইলে ল্যাপটপ বা ফোন দিয়ে খারাপ কাজেও জড়িত হইতে পারো, অথবা পড়াশোনার মতো ভালো ভালো কাজেও জড়িত হইতে পারো। তোমাদের মনে হইতে পারে যে এই যে আমেরিকার প্রেসিডেন্ট, তারা এই যে এত যুদ্ধ করতেছে, ওনারা চাইলেই তো ভালো কাজ করতে পারে। ওনারা করতে পারে, আমরাও করতে পারি, আমরা সবাই করতে পারি। তাই মনে রাখবা, আমাদের হাতে যা আছে ওইটাকে আমাদের সবার ভালো কাজে ব্যবহার করতে হবে, এটা অলওয়েজ। তাই মনে রাখবা, শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। এই রূপান্তরটা চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার খারাপ কাজেও ব্যবহার করা যায়। কিছু কিছু দেশ নিউক্লিয়ার পাওয়ার দিয়ে বম বানায়, আবার কিছু কিছু দেশ নিউক্লিয়ার পাওয়ার দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করতেছে। আজকে আমরা ভালোটা শিখব। সবাই খেয়াল করে দেখো, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রের গঠন। এখানে একটা ছোট লেআউট তোমাদেরকে দেওয়া হয়েছে। এই লেআউটে তোমরা দেখবা কিভাবে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা হয়। সবাই খেয়াল করে দেখো, এখানে একটা সবুজ রঙের যে জিনিসটা তোমরা দেখতেছো, এটা হচ্ছে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। কি বলতো? নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতর পারমাণবিক শক্তি তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় একটু পরে বলবো। পারমাণবিক শক্তি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তৈরি হওয়া মাত্রই প্রচুর পরিমাণে হিট তৈরি হয়। এই হিটটাকে দেখো পাম্পের মাধ্যমে একটা স্টিম জেনারেটরের কাছে নিয়ে যাওয়া হয়। এই স্টিম জেনারেটরটা করে কি জানো? তার পাশে থাকা টারবাইন বলে কিছু একটাকে ঘুরায়। এই ঘুরানো দিয়ে আমরা যে ঘূর্ণন গতিশক্তি পাই, সেখান থেকে জেনারেটর বিদ্যুৎ শক্তি তৈরি করে। যারা বুঝো নাই তাদের জন্য আমি একদম ভেঙে ভেঙে লিখতেছি। সবাই এই যে এদিকে তাকাও। এই যে তাকাও সবাই, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতর হচ্ছে পারমাণবিক শক্তি। এই যে আমি লিখে দিলাম,
পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তিটা বের হওয়ার চেষ্টা করে তাপের মাধ্যমে। পারমাণবিক শক্তিটা রূপান্তরিত হয় তাপ শক্তিতে। এই যে এই জায়গাটা দেখতেছো সবাই, এখানে থাকে সেই তাপ শক্তি। কিছুক্ষণ পর তাপ শক্তিটাকে পাঠায় দেওয়া হয় টারবাইনের মধ্যে। টারবাইন ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। টারবাইন ঘোরানোর জন্য তাপ দরকার হয়, যেটা আমরা পাই পারমাণবিক শক্তি থেকে। তার মানে পারমাণবিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তারপরে টারবাইনের ভিতরে গিয়ে এটা ঘূর্ণন গতিশক্তিতে রূপান্তরিত হয়। এবং খেয়াল করে দেখো, টারবাইনের এই যে ব্লেডগুলো আছে না, এই ব্লেডগুলোর সাথে জেনারেটর কানেক্টেড। সবাই মনে রাখবা, এই জেনারেটর থেকেই আমরা পাই বিদ্যুৎ, আমাদের বিদ্যুৎ শক্তি। তোমাদের মনে কোশ্চেন, এটার কাজ কি? এটাকে বলা হয় কুলিং টাওয়ার। ওর কাজ হচ্ছে পরিবেশ ঠান্ডা রাখা। বাসাবাড়িতে আমরা ফ্যান ইউজ করি, শপিং মলে দেখবা এসি ইউজ করে, অফিস আদালতে এসি ইউজ করে। এসির কাজ যেমন রুমকে ঠান্ডা রাখা, কুলিং টাওয়ারের কাজ হচ্ছে পরিবেশ ঠান্ডা রাখা। এই যে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে, এই কর্মযজ্ঞে প্রচুর শক্তি তৈরি হয়। এই প্রচুর শক্তি আশেপাশে যখন ছড়ায় পড়ে, চারপাশের পরিবেশ অনেক গরম হয়ে যায়। এই গরম হওয়া পরিবেশটাকে ঠান্ডা করার কাজ করে কুলিং টাওয়ার। আমি তোদের বলি, ছোটবেলায় আমি আমার গ্রামের বাড়ি যাওয়ার সময় নারায়ণগঞ্জের ভিতর দিয়ে বা গাজীপুরের ভিতর দিয়ে অনেক কলকারখানা দেখতাম। সেখানে আমি ভাবতাম যে এই যে কুলিং টাওয়ার, লম্বা লম্বা যে টাওয়ার যেগুলোর ভিতর থেকে ধোঁয়া বের হয়, এগুলাই মনে হয় মেশিন। বাট তোমাদের বলে রাখি, এগুলো মেশিন না, মেশিন থাকে নিচে। আর এগুলো যে লম্বা লম্বা টাওয়ার দেখো, এগুলোর কাজ হচ্ছে এই মেশিনগুলোকে ঠান্ডা করা। এই কুলিং টাওয়ার, এক একটা টাওয়ার যদি ফেল করে, আশেপাশের হিট ছড়ায় যাবে, একটা বড় হেলথ হ্যাজার্ড হইতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাই যদি এতটুকু বুঝো, এখন আমরা শিখব একটা নিউক্লিয়ার পাওয়ার কিভাবে শক্তি তৈরি করে। সবাই খেয়াল করে দেখো। তার আগে তোমাদেরকে একটু বলে ফেলি, দিনাজপুর বোর্ড 2022-এ আসছে এই প্রবলেমটা। এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে নচির কোনটি ব্যবহার করা হয়? সবাই মনে রাখবা, ইউরেনিয়াম। এটা সবাই মনে রাখবা, ইউরেনিয়াম 235। ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা 92, আর প্রোটন আর নিউট্রনের টোটাল সংখ্যা হচ্ছে 235। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে ইউরেনিয়াম দিয়েই এই জিনিসটা করা হয়। যদি এতটুকু বুঝো, পরের কোশ্চেনটাও তোমাদেরকে একটু পড়াই দেই। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রন শোষণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? তোমাদেরকে এটা একটু পরে পড়াবো ডিটেইলে, বাট আপাতত আমি এটার অ্যান্সার বলে দেই। এটাকে বলে কন্ট্রোল রড। নিউট্রন শোষণ, কন্ট্রোল রড। মেকানিজমটা একটু পরে পড়াবো, একটু পরে। চলো এখন পড়াই। তোমাদের কাছে আমার কোশ্চেন, তোমরা সবাই জানো একটা পরমাণুর সেন্টারে থাকে প্রোটন আর নিউট্রন, আর তাকে ঘিরে ঘূর্ণায়মান থাকে ইলেকট্রন, তাই না? তোমাদের কি মনে আছে নাকি নাই আমি জানি না, মনে থাকলে আমাকে অ্যান্সার দাও। প্রোটন আর নিউট্রনের মধ্যে প্রোটন যে পজিটিভ,
তোমরা নিশ্চয়ই জানো প্রোটন তো পজিটিভ, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে, তারপরেও তারা নিউক্লিয়াসে থাকে। বলতো কার জন্যে? প্রোটনগুলাকে নিউক্লিয়াসে ধরে রাখে কে? এই যে লিখে রাখলাম, প্রোটনকে নিউক্লিয়াসে ধরে রাখে। মনে আছে কারো? সমস্যা নাই, আমি মনে করাই দেই। এটাকে বলে সবল নিউক্লিয় বল। ভুলে যাওয়াটা দোষের কিছু না, বাট প্র্যাকটিস করতে হবে। সবল নিউক্লিয় বলের কাজ হচ্ছে প্রোটনগুলাকে পরমাণুর ভিতরে আটকায় রাখা। সবাই মনে রাখবা, এই সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, বা যেটাকে আমরা বলি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এখান থেকেই আমরা পাই পারমাণবিক শক্তি। পরমাণুর ভিতর থেকে আমরা যে পারমাণবিক শক্তিটা পাই, এই পারমাণবিক শক্তিটা আসে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল থেকে। তোমরাই বলো, পরমাণুর ভিতরে যদি সবল নিউক্লিয় বল না থাকতো তাহলে কিন্তু আমরা পরমাণুর ভিতর থেকে শক্তি পাইতাম না। আমি আবার বলতেছি, পরমাণুর ভিতরে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনগুলোকে আটকে রাখা হয়। প্রোটন আর নিউট্রনগুলোকে আটকে রাখা হয়। এই আটকে রাখার কাজটা কে করে? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল যদি কোনো কারণে বাইরে চলে আসে, তখনই আমরা সেখান থেকে কি পাই বলতো? প্রচুর পরিমাণে শক্তি পাই। এই শক্তিটাকে বলা হয় পারমাণবিক শক্তি। তাহলে যদি কখনো কেউ কোশ্চেন করে তোমাদেরকে, বা পরীক্ষায় যদি কোশ্চেন আসে পারমাণবিক শক্তির মূল উৎস কে, তোমরা বলবা সবল নিউক্লিয় বল। আরেকবার, পারমাণবিক শক্তি এটা নিউক্লিয়ার বোমা হোক বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে বিদ্যুৎ হোক, দুইটার জন্যই কে দায়ী বলতো? পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে থাকা সবল নিউক্লিয় বল। সবাই যদি এতটুকু বুঝো, সবাই এই ছবিটার দিকে তাকাও। এটা হচ্ছে U-235-92। তোমরা যারা বুঝতেছো না, তোমাদেরকে একটু বুঝাই। শোনো, U-235 এর প্রোটন হচ্ছে 92টা, আর প্রোটন আর নিউট্রন 235টা। এখান থেকে তোমরা কি একটা জিনিস বুঝতেছো? এটা নর্মাল কোনো পরমাণু না, এটা অনেক ভারী পরমাণু। আরেকবার, কি পরমাণু? ভারী পরমাণু। আমি একটু লিখে রাখি, ভারী পরমাণু। তোমাদের অনেকের মনে কোশ্চেন, ভারী নাকি হালকা, এই তুলনাটা কিসের সাপেক্ষে? আচ্ছা, পর্যায় সারণীর শুরুর দিকে মৌল কারা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা হালকা মৌল। আর এরকম যারা ইউরেনিয়াম, আরো আছে থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, প্রোট্যাক্টিনিয়াম, নেপচুনিয়াম, এই বিশাল বড় বড় যেগুলা, এগুলো হচ্ছে ভারী পরমাণু। কি হবে দেখো তো, আমরা একটা নিউট্রন দিয়ে, এই যে সবাই তাকাও, একটা নিউট্রন দিয়ে কথারই বার্তা নাই, এরকম একটা ভারী পরমাণুকে দিলাম ধাক্কা। যারা বুঝো নাই, ইউরেনিয়াম 235 এক জায়গায় গোবেচারা দাঁড়ায় ছিল, আমরা ওকে করলাম কি জানো? গুলি করলাম ধাম করে। বাট গুলিটা কিন্তু নর্মাল কোনো গুলি না, গুলিটা হচ্ছে স্পেশাল গুলি। এই গুলিটা নিউট্রন। তাহলে তোমরা বলো, নিউট্রন দিয়ে আঘাত করা হয় ইউরেনিয়াম 235 কে,
ইউরেনিয়াম করছে কি জানো, ধাপ করে 2 ভাগ হয়ে গেছে। কয় ভাগ বলো তো? 2 ভাগ। এই হচ্ছে 1 ভাগ, এই হচ্ছে আরেক ভাগ। তোমরাই বলো, ভারী কোনো কিছুকে যদি আঘাত করা হয় সে 2 ভাগ হয়ে যাবে না? এটা 2 ভাগ হয়ে গেছে। 1 ভাগের নাম হচ্ছে বেরিয়াম 141, আরেক ভাগের নাম হচ্ছে ক্রিপ্টন 92। কথা হচ্ছে শুধু 2 ভাগ হয়ে গেছে তা না, এটার ভেতর থেকে দেখো বের হয়ে আসছে আরো 3টা নিউট্রন। কয়টা নিউট্রন? 3টা নিউট্রন। যারা বিক্রিয়া আকারে জিনিসটা শিখতে চাও তোমাদের জন্য ব্যবস্থা আছে। চলো আমি তোমাদেরকে দেখাই এটা কেমনে লিখতে হয় বিক্রিয়া আকারে। এই হচ্ছে আমাদের U235 আর এই হচ্ছে 92। এটাকে আঘাত করা হয়েছে নিউট্রন দিয়ে। কি দিয়ে বলতো? নিউট্রন দিয়ে। এটা 2 ভাগে ভাগ হবে। এখানে তো বলেই দেওয়া হয়েছে, একটা ভাগ হচ্ছে বেরিয়াম, আরেকটা ভাগ হচ্ছে ক্রিপ্টন। তো তোমরা কি জানো বেরিয়ামের উপরে দেওয়া 141 আর ক্রিপ্টনের উপরে দেওয়া 92। এখন দেখি তো আমাকে কে বলতে পারে বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বলো দেখি কে বলতে পারে। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা বলো দেখি কে বলতে পারে। মনে রাখবা বেরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 56। বেরিয়াম 56। এইটা তো পারতেই হবে। বলো ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? 36। সবাই খেয়াল করে দেখছো 56 আর 36 মিলে কিন্তু 92 হয়। একদম কথা তো সত্যি। 92 2 ভাগে ভাগ হয়েছে, এই পাইলাম 56 আর এই পাইলাম 92। কিন্তু হ্যাঁ এই তো হইছে হইছে, অনেকেই পারছো। সাইমন, জাকারিয়া, লাবণ্য, সাইমন, ভেরি গুড, সবাই পারছো তোমরা, ভেরি গুড। নাজমুল, ভেরি গুড। 56 আর 36 মিলে কত আসে বলো তো? 92। এখন শুধু নিচের নাম্বার গুনলে হবে, উপরের নাম্বার গুনতে হবে না? উপরের নাম্বার গুনি চলো। 235, আর তোমরা তো জানো নিউট্রন মানে কিন্তু 1। তাহলে বলো 235 আর 1 কত? 236 না? তোমাদের কাছে আমার কোশ্চেন, 141 আর 92 যোগ করলে আসে 233। 141 আর 92 যোগ করলে আসে 233। এটা হওয়ার কথা 236, কিন্তু হইছে 233। মানে কয়টা কম আছে? 3টা। তার মানে তোমরা বুঝতে পারতেছো এই বিক্রিয়ায় নিউট্রন তৈরি হয় 3টা। এই যে নিউট্রন নাম্বার 1, নিউট্রন নাম্বার 2, নিউট্রন নাম্বার 3। তোমাদের কি মনে আছে একটু আগে তোমরা দেখছিলা ইউরেনিয়ামকে নিউট্রন ধাক্কা দেয়? এই 3টা নিউট্রন বলতো এখন ধাক্কা দিবে কাকে? সবাই মনে রাখবা আরো 3টা ইউরেনিয়ামকে। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, সেগুলা থেকে আবার বের হবে আরো 3টা করে করে কি নিউট্রন। এরকম বুঝতে পারতেছো? নিউট্রন বের হইতেই থাকে, বের হইতেই থাকে, বের হইতেই থাকে। এটা একটা চেইন রিয়াকশন। এই চেইন রিয়াকশন থামানোর জন্যই সবাই মনে রাখবা ব্যবহার করা হয় কন্ট্রোল রড। নিউট্রন শোষণ করার জন্য কোনটা ব্যবহার করা হয়? কন্ট্রোল রড। আমি তোমাদেরকে বলছিলাম না, একটু পরে পড়াই দিব তোমাদেরকে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রন শোষণ করার জন্য কোনটা ব্যবহৃত হয়? যশোর বোর্ড 2021 বলো, কন্ট্রোল রড। মনে রাখবা কন্ট্রোল রড বলে কিছু রড আছে, যে রডগুলা চাইলে লিখে রাখতে পারো, পরীক্ষায় মাঝে মাঝে আসে। এগুলা তৈরি ক্যাডমিয়াম দিয়ে। ক্যাডমিয়ামের নাম শুনছো? আচ্ছা সমস্যা নাই, আজকে শুনলা। ক্যাডমিয়াম বলে কিছু মৌল আছে
যেগুলার কাজ হচ্ছে নিউট্রনকে শোষণ করা। ওরা যত নিউট্রনকে শোষণ করবে তত বিস্ফোরণ কম হবে। হিরোশিমা নাগাসাকি জাপানের 2টা শহরে বোমা ফেলা হয়েছিল, সেখানে কন্ট্রোল রড ছিল না, বিক্রিয়া হইতে 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 পুরা বিশাল এলাকা ধ্বংস করে ফেলছে। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি আমরা এটা চাই? না, আমরা এটা চাই না। তাই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে বা পৃথিবীর যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে এই চেইন রিয়াকশনকে কন্ট্রোল করার জন্য, চেইন রিয়াকশন যাতে বড় পরিসরে অংশ নিয়ে পুরো এলাকা ধ্বংস করে দিতে না পারে, তাই ব্যবহার করা হয় ক্যাডমিয়ামের কন্ট্রোল রড। ওদের কাজ হচ্ছে বেশি নিউট্রন যখন বের হয়ে যায় তাদেরকে শোষণ করা। তোমাদের বলে রাখি, রাশিয়ার একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তার নাম হচ্ছে চেরনোবিল। এই চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে একবার কন্ট্রোল রডে ঝামেলা লাগার কারণে বিশাল একটা বিস্ফোরণ হয়। ওই জায়গাটা এখনো পরিত্যক্ত ওই ঝামেলার পরে, কেননা ওখান থেকে এখনো পারমাণবিক বিকিরণ বের হয়, রেডিয়েশন বের হয়, যেগুলো আমাদের শরীরে লাগলে আমাদের ক্যান্সার পর্যন্ত হইতে পারে। পারমাণবিক রেডিয়েশনের কারণে প্রচুর ক্যান্সার আক্রান্ত রোগী তৈরি হয়। তাই এই সমস্ত জিনিসগুলা যদি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা না হয়, তাইলে এগুলো কিন্তু একটা বিশাল বড় হ্যাজার্ড তৈরি করতে পারে। ঠিক আছে, যদি এতটুকু বুঝি, তোমাদেরকে একটু বলি, এখানে আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র আছে, সবাই তোমরা জানো মনে হয়। সূত্রটা হচ্ছে E = mc²। সবাই মনে রাখবা, এই সূত্র দিয়ে পারমাণবিক শক্তি হিসাব করা হয়। কি হিসাব করা হয়? পারমাণবিক শক্তি। তাই সবাই খেয়াল করে দেখো, কোন সূত্রের সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। সবাই দেখো, ভর রূপান্তরিত হয় শক্তিতে, চাইলে শক্তিও রূপান্তর হইতে পারে ভরে। এটাকে বলা হয় E = mc²। ঢাকা বোর্ড 2022-এ আসা একটা প্রবলেম। আইনস্টাইনের E = mc² দিয়ে আমরা চাইলে বের করতে পারি কতটুকু ভর শক্তিতে রূপান্তর হইতে পারে বা কতটুকু শক্তি চাইলে ভরে রূপান্তর হইতে পারে। আর ঢাকা বোর্ড 2022-এ আরেকটা প্রবলেম আসছিল। প্রবলেমটা হচ্ছে প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত। এটা একটা মুখস্থ কোশ্চেন, বইয়ে দেখবা এটার অ্যান্সার দেওয়া আছে। 0.6%। আমি এটা একটু ভুলও হইতে পারে, আমার ঠিক মনে নাই, কেন জানি 0.4ও লাগতেছে। তোমরা বইটা দেখে নিও, বইয়ে এটা দেওয়া আছে। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? 0.6%। আরেকবার কত? 0.6%। ঠিক আছে, যদি এতটুকু বুঝি, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রবলেম। রাজশাহী বোর্ড 2021-এ আসা একটা প্রবলেম। তোমরা আমাকে একটু এই প্রবলেমটা সলভ করে দাও তো, দেখি তো কে পারে এই প্রবলেমটা সলভ করতে। করো তো দেখি। ট্রাই করে দেখো। ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235। আর তোমরা জানো তো ইউরেনিয়াম হচ্ছে 92। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, 92টা প্রোটন থাকে। হ্যাঁ, কথা সত্যি, 92টা প্রোটন থাকে। পারমাণবিক সংখ্যা 92, কথা তো সত্যি। প্রোটন সংখ্যাকেই বলা হয় কোন মৌলের কোন সংখ্যা? পারমাণবিক সংখ্যা। এই কোশ্চেনটা কেমিস্ট্রির, কিন্তু তোমরা খেয়াল করছো এটা ফিজিক্সে আসছে। কেমিস্ট্রির এরকম কোশ্চেনও কিন্তু চাইলে ফিজিক্সে আসতে পারে। আর তোমাদের কাছে আমার কোশ্চেন, প্রোটন প্লাস নিউট্রনের টোটাল নাম্বার কত? 235। তো আমরা যদি প্রোটন প্লাস নিউট্রন থেকে প্রোটনটা বাদ দিয়ে দেই, আমরা কি পাবো? নিউট্রন। তাহলে 235 থেকে আমরা বাদ দিব 92, আমরা এখান থেকে পাইলাম 143। তার মানে হ্যাঁ, কথা সত্যি, এখানে 143টা নিউট্রন আছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আরে অস্থির, সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে। লাবণ্য দিচ্ছে, তারপরে ওর নামটা কি ভুলে গেলাম,
সায়ন্তিকা, সায়ন্তিকা মনে পড়ছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ঘ অ্যান্সার দিয়ে দিছে, ভেরি গুড। এই তো জাকারিয়া মাহমুদ, নাজমুল ইসলাম, আপনাদের সবার অ্যান্সার হয়েছে, ভেরি গুড। চলেন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম। আমাদের পরবর্তী প্রবলেমটা আসছে রাজশাহী বোর্ড 2022-এ। এটা একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, চলেন তো সলভ করি সবাই। যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ায় শৃঙ্খলিত বিক্রিয়া, চেইন রিঅ্যাকশনের বাংলা, কিছুটা হাস্যকর শোনাচ্ছে, বাট কি করা যাবে, এটাই হচ্ছে চেইন রিঅ্যাকশনের বাংলা। শৃঙ্খলিত বিক্রিয়া, যেটার আরেকটা নাম হচ্ছে ফিশন বিক্রিয়ায় 1 কেজি ভর লোপ পায়, তবে নির্গত শক্তি কত? তো তোমরা তো জানো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা ইউজ করি আইনস্টাইনের ফর্মুলা, এবং আমাদের আইনস্টাইন সাহেবের ফর্মুলাটা কি? আমাদের আইনস্টাইন সাহেবের ফর্মুলাটা হচ্ছে E = mc²। তো তোমরা আমাকে হেল্প করো, এখানে 1 কেজি ভর যে দেওয়া, বলতো এটা আমাদের কার মান? এম এর মান। আমি এখানে বসাইলাম 1 কেজি। সি হচ্ছে আলোর বেগ, এই সবাই মনে রাখবা, সি হচ্ছে আলোর বেগ। তোমরা জানো কিনা জানি না, আমার মনে হয় জানো। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে চলো আমরা এখানে 3 × 10⁸ বসাই দেই। ওমা, এখানে দেখি স্কোয়ারও আছে, স্কোয়ারও বসাই দেই। তাহলে তোমরা একটু কষ্ট করে এখান থেকে আমাকে মানটা বের করে দাও তো। 3 × 10⁸, এটার আবার স্কোয়ার। এখান থেকে 3-এর বর্গ আসছে 9, আর 8 × 2 = 16, 10⁻16 জুল। অপশন নাম্বার বি। বুঝতে পারছি? এরপর থেকে যদি এই ধরনের প্রবলেম আসে, হ্যাঁ, সাইমন, সাকিব তালুকদার সাইমন, ওর নাম হচ্ছে সিয়াম, ভেরি গুড সিয়াম, তোমার এটা হইছে। এঞ্জেলের অ্যান্সার হইছে, সায়ন্তিকার অ্যান্সার হইছে, লাবণ্যর অ্যান্সার হইছে, ভেরি গুড। নাজমুল ইসলাম, আপনার অ্যান্সারও হইছে, ভেরি গুড। রাজশাহী বোর্ড 2022, এই প্রবলেমটা তোমাদের সবার অ্যান্সার হইছে, ভেরি গুড। চলো আমরা এবার একটা প্রবলেম সলভ করব, যেটা একটা গ্রাফ রিলেটেড প্রবলেম। তোমাদের অনেকের গ্রাফ রিলেটেড প্রবলেম সলভ করতে প্রবলেম হয়, আমরা এখন একটা সলভ করি। সবাই খেয়াল করে দেখো, এই প্রবলেমটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023-এ। আরেকবার, ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা একটা প্রবলেম আমরা এখন সলভ করব। এই প্রবলেমটার দিকে তাকাও। লেখচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির থাকে? তো তোমরা তো নিশ্চয়ই জানো গতিশক্তি ইকে ইকুয়াল টু হচ্ছে 12 mv²। তো একটা বস্তুর ভর চেঞ্জ হইলে গতি চেঞ্জ হয়, বেগ চেঞ্জ হইলে গতি চেঞ্জ হয়। তাহলে তোমরা আমাকে বলো, কখনো যদি কোনো বস্তুর বেগ চেঞ্জ না হয়, জুম করলে ভালো হইতো, জুম তো করা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও একটু দেখি। সরি, একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাদেরকে বলতেছি, এটা জুম করাটা একটু ঝামেলা হয়ে গেছে, সরি। আমি তোমাদের বলি, এখানে ভর 500 কেজি দেওয়া। তোমরা খেয়াল করে দেখো, গ্রাফ উঠতেছে, গ্রাফ সমান্তরাল, গ্রাফ নামতেছে, গ্রাফ সমান্তরাল, আবার গ্রাফ নামতেছে। কোশ্চেনটা কি বলছে বলি? কোশ্চেনটা বলছে
লেখচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির থাকে? তো তোমাদের কাছে আমার কোশ্চেন, বেগের মান যদি চেঞ্জ হয় তাইলেই তো গতিশক্তি চেঞ্জ হয়, তাই না? তো তোমরা আমাকে বলো, এখানে এই ও থেকে এ পর্যন্ত, বি পর্যন্ত, সি পর্যন্ত, ডি পর্যন্ত আর ই পর্যন্ত, তোমরা আমাকে বলো তো কোথায় কোথায় বেগের চেঞ্জ হচ্ছে না? এখানে দেখো বেগ বাড়তেছে, এখানে বেগের চেঞ্জ হয় নাই, এখানে বেগ কমতেছে, বেগের চেঞ্জ হয় নাই, বেগ কমতেছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ বি আর সিডি। সবাই খেয়াল করে দেখো, এ বি আর সিডি অংশে বেগের মান কিন্তু চেঞ্জ হয় নাই, বেগের মান ফিক্সড। তার মানে গতিশক্তিও কি বলতো? ফিক্সড। যদি এতটুকু বুঝতে পারি, আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমে বলছে ই বিন্দুতে, কোন বিন্দুতে? ই বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত? তো তোমরা খেয়াল করে দেখো, ই বিন্দু বরাবর বেগ দেওয়া আছে 5। তো তোমরাই আমাকে বলো, আমি খুবই সরি, এই স্লাইডটা বানানোর সময় একটু ঝামেলা হয়েছিল, যে কারণে লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট দিন তোমরা এটাকে ঠিক পাবা। অবশ্য আমি যখন আপলোড দিব আজকে, পড়ার সময় তোমরা এটা জুম করে নিতে পারবা। এই বোর্ডে এটাকে জুম করাটা সম্ভব হচ্ছে না, কিন্তু পড়ার সময় তোমরা এটাকে জুম করতে পারবা, কোনো সমস্যা নাই। তো চলো আমরা এই মানটা বের করি। হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান কত? 500 কেজি। ওরে বাবা রে, কত ভারী! দেখতেছো না তোমরা? এই যে এখানে দেওয়া 500 কেজি। আর ভি এর মান হচ্ছে 5 এর স্কয়ার। কত আসছে তাইলে? 250 ইন্টু 5 এর স্কয়ার, 6250। এই যে এই ভ্যালুটা, এটাও বি। এখানে থাকা দুইটা প্রশ্নের অ্যান্সারই কি আসছে বলতো? বি আসছে। ঠিক আছে, যদি তোমরা এতটুকু বুঝতে পারো, চলো আমরা পরের টপিকে চলে যাই। এটাও ছোট আসছে, ধুর, এটা কি জুম করা যাবে না? সরি, কোনো একটা কারণে জুম করা যাচ্ছে না। বাট তোমরা ভয় পাও না, আমি তোমাদেরকে বলে দেই। তোমরা খেয়াল করে দেখো, এখানে একটা বস্তু দেওয়া আছে, যে বস্তুটার ভর দেওয়া 5 কেজি। আর এখানে কিছু দূরত্ব দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে ছবিটা এঁকে দেখাই বড় করে। এখানে 5 কেজি ভরের বস্তু, এই পয়েন্টটা যেটা, এটা হচ্ছে এ পয়েন্ট। তারপরে এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে বি। এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে সি। এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে ডি। আর এটার একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ই। কোশ্চেনটা হচ্ছে ডি বিন্দুতে, কোন বিন্দুতে বলতো? ডি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত? সবাই কি বের করতে হবে? কি বের করবো আমরা? ডি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত? তো তোমাদের বলে ফেলি, ফার্স্ট অফ অল আমাদের এ বিন্দুতে এই বস্তুর মোট শক্তি বের করতে হবে। তোমরা জানো কিনা জানি না, মোট শক্তি হচ্ছে ইপি আর ইকে। বলতো ইপির সূত্র কি? পড়াইছি আমি, mgh। বলো ইকের সূত্র কি? এটাও তো পড়াইছি, হাফ এম ভি স্কয়ার। তো তোমাদের কাছে আমার কোশ্চেন, একটা বস্তুকে যে বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়, এই যে বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়, সেই বিন্দুতে বস্তুর বেগ কি থাকে? 0। একটা বস্তুকে যে বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়, সেই বিন্দুতে বস্তুর বেগ থাকে 0। তাহলে তোমরা একটা জিনিস কি খেয়াল করে দেখছো?
এ বিন্দুতে আমাদের ভি এর মান 0, তাহলে বলো তো এই পুরা জিনিসটা কি বাদ? তাহলে আমাকে একটু কষ্ট করে বলো তো এম এর মান কত দেওয়া? 5। জি এর মান আমরা সবাই জানি 9.8, আর এইচ এর মান লাগবে। সবাই খেয়াল করে দেখো, এখানে একটা লাইন লেখা আছে, লাইনটা কি জানো? এ বি সমান বিসি সমান সিডি সমান ডিই ইকুয়াল টু প্রত্যেকেই 8 মিটার। তার মানে এখানে প্রত্যেকটা মান কিন্তু 8 মিটার 8 মিটার 8 মিটার 8 মিটার 8 মিটার। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, বস্তুটা ভূমি থেকে উপরে, তার মানে আমাদের কার মান বের করতে হবে? এর মান বের করতে হবে না? তো তোমরা কি বুঝতেছো এখানে অংশ 1টা 2টা 3টা 4টা, তার মানে 4 ইন্টু 8 32 মিটার। আরেকবার কত মিটার? 32 মিটার। চার ইন্টু 8 32 মিটার। তো আমি এখানে 32 যদি বসাই, তোমরা আমাকে একটু কষ্ট করে মোট শক্তিটা বের করে দাও তো। 5 ইন্টু 9.8 ইন্টু 32, আমরা পাইলাম 1548 জুল। কত জুল? 1548 জুল। সবাই এতটুকু যদি বুঝো, এখন তোমাদের কাছে আবার কোশ্চেন, আমরা কোন বিন্দুতে যাব? ডি বিন্দুতে যাব। এই বলো কোন বিন্দুতে যাব? ডি বিন্দুতে। বলো ডি বিন্দুতে ই হচ্ছে ইপি প্লাস ইকে। আমাদেরকে বের করতে বলছে গতিশক্তি ইকে। মোট শক্তি ই থেকে আমরা ইপি বাদ দিব। বলো মোট শক্তি কিন্তু আমরা বের করে ফেলছি। তোমাদেরকে একটু আগে আমি পড়াইছিলাম না? কি পড়াইছি? শক্তি ধ্বংস হয় না। তার মানে এ বিন্দু বলো, বি বিন্দু বলো, সি বিন্দু বলো, ডি বিন্দু বলো, সব বিন্দুতে বস্তুর গতিশক্তি কি, মোট শক্তি কি সমান। তাই মোট শক্তির মান হচ্ছে 1568। এখান থেকে আমরা বিভব শক্তি বাদ দিব। বলো কোন বিন্দুর? ডি বিন্দুর। তো তোমরা বলো ডি বিন্দুর বিভব শক্তি বের করার সময় শুধু আমার এইটুকু জায়গা নিলেই তো হবে। তাহলে বলো কত আসে? 5 ইন্টু 9.8, এটা কি 1548? আচ্ছা না 68, ঠিক আছে। 5 ইন্টু 9.8, আর উচ্চতা হচ্ছে 8 মিটার। তাহলে 1568 থেকে এখন যদি আমি মাইনাস করি 5 ইন্টু 9.8 ইন্টু 8, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 1176 জুল। আরেকবার কত? 1176 জুল। হ্যাঁ, ওই যে প্রথম অ্যান্সারটা লাবণ্য, নাজমুল ইসলাম, সিয়াম তিনজনেই বের করে ফেলছে। ভেরি গুড। সায়ন্তিকা সবার আগে বের করছে। আচ্ছা সরি, হ্যাঁ ভেরি গুড। এই সবাই 1568 কিন্তু আনসার না। 1568 হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি। আমাকে বলছে ডি বিন্দুতে গতিশক্তি। তাই আমি যদি ডি বিন্দুতে গতিশক্তি বের করতে চাই, মোট শক্তি থেকে আমার ডি বিন্দুর বিভব শক্তি বাদ দিয়ে নিতে হবে। তাহলে বলো তো ডি বিন্দুতে উচ্চতা কত? 8 মিটার। তাই এমজিএইচ 5 ইন্টু 9.8 ইন্টু 8, 1176 জুল। হ্যাঁ এই তো 1176 জুল। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এবং এই প্রবলেমটা কিন্তু বরিশাল বোর্ড 2023-এ আসা একটা প্রবলেম। বরিশাল বোর্ড 2023-এ আসা একটা প্রবলেম। যদি এতটুকু বুঝি, তাহলে এই একটা প্রবলেম, এটা আমরা এখন সলভ করব। আমি আবারও সরি বলে নিচ্ছি, তোমরা প্লিজ মনে কষ্ট নিও না। এটা কোনো কারণে এডিট করতে গিয়ে আমি দেখলাম যে এটা ওই যে লেখাগুলো ছোট হয়ে গেছে। আজকের ক্লাস শুরু করতে আমার 5-7 মিনিট লেট হয়েছে। এই কারণেই আমি ট্রাই করতেছিলাম যে এটা কোনোভাবে বড় করা যায় কিনা, কোনোভাবেই বড় করতে পারি নাই। আমি খুবই দুঃখিত তোমাদের কাছে। তো তোমরা একটু দেখো, আমি বলতেছি একটা বস্তু
ভূমি থেকে 15 মিটার উপরে, এই যে এটা এটা এ বিন্দু, বলছে এ থেকে একে মুক্তভাবে পড়তে দেয়া হলো, পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আরেকবার, বিভব শক্তি যান্ত্রিক শক্তির কি হবে? অর্ধেক হবে। তো তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। ই, এটা হচ্ছে ইপি প্লাস ইকে। ই যেটা, এটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। ইপি যেটা, এটাকে বলা হয় বিভব। আর ইকে যেটা, এটাকে বলা হয় গতি। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, আমরা ধরে নিলাম ভূমি থেকে কত উচ্চতায় বলতো? এক্স উচ্চতায়। এই কত উচ্চতায়? এক্স উচ্চতায়। ধরো বস্তুটা নামলো 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 নামলো, ভূমি থেকে কত উচ্চতায়? এক্স উচ্চতায়। এর বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাই আমি লিখে নিলাম, ধরি এক্স উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। তাহলে সবাই খেয়াল করে দেখো তো, ইপি হচ্ছে E/2। তো আমরা সবাই তো আবার এটা জানি, ই ইকুয়াল টু হচ্ছে ইপি প্লাস ইকে। তাহলে বলতো আমরা এখান থেকে ইকে ইকুয়াল টু কি লিখতে পারি? ই মাইনাস ইপি। মনে আছে? একটু আগের অঙ্কটা তো এরকম করছিলাম না? তাহলে এখন বলো, ই থেকে যদি আমরা ইপি বাদ দেই, ইপির মান কত? E/2। এটাও আমরা পাই E/2। তার মানে ওরা আসলে কি বলতে চাইছে জানো? ওরা বলতে চাইছে একটা বস্তু ভূমি থেকে 15 মিটার উচ্চতায় আছে, ও পড়তেছে 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 পড়তেছে, কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, এটা বলা যে কথা। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, এটা বলা একই কথা। তাই সবাই খেয়াল করে দেখো, ইপি আর ইকে কি হবে বলতো? সমান হবে। তাহলে বলো ইপির সূত্র কি? mgx। বলো ইকের সূত্র কি? হাফ mv স্কয়ার। তোমরা খেয়াল করে দেখো, এম আর এম কাটাকাটি যাচ্ছে কিন্তু। আরেকবার, এম আর এম কি যাচ্ছে? কাটাকাটি যাচ্ছে। আচ্ছা, আমি একটা মিনিট একটু আসতেছি, তোমরা একটু অঙ্কটা ট্রাই করো। সবাই, এম আর এম কাটাকাটি যাচ্ছে, এম আর এম কাটাকাটি যাচ্ছে। ইপি সমান কিভাবে E/2 হলো? এখানে তো বলেই দিছে, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। এটা কোশ্চেনেই বলা আছে, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো যান্ত্রিক শক্তিটা তো ইপি বিভব, আর ইকে হচ্ছে গতি। তাহলে বলো ইপিটা মানে বিভব শক্তি, এটা যান্ত্রিক শক্তি বা মোট শক্তির অর্ধেক। এটা কোশ্চেনে দেওয়া আছে লাবণ্য। এই যে ছোট তো, তাই তুমি দেখতেছো না এই জিনিসটা। আমি তোমাকে বললাম বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে বলো তো
অর্ধেক যদি বিভব শক্তি হয়, বাকি অর্ধেককে গতিশক্তি। তার মানে বিভব শক্তি আর গতিশক্তি আসলে কি বলতো? সমান। তাহলে দেখো এম আর এম কাটাকাটি। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এখানে কি থাকে? জিএক্স হাফ থাকে। এখন দেখি তো আমাকে কে বলতে পারে ভি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? ভি স্কোয়ার ইকুয়াল টু, তোমরা বলো, পরন্ত বস্তুর বেলায় কি লেখা যায়? ইউ স্কোয়ার প্লাস 2g। ভুলে গেছো, আমি লিখে দেই। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g। যতটুকু নেমে আসছে, তো তোমাদের কাছে আমার কোশ্চেন, ও নেমে আসছে কত বলো তো? h মাইনাস এক্স। আর এখানে বলে রাখি, পরন্ত বস্তুর বেলায় এই সবাই মনে রাখবা, ইউ এর মান কিন্তু 0। পরন্ত বস্তুর বেলায় কিন্তু আদিবেগ থাকে না। তাহলে এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এটাকে আমরা লিখতে পারি gx হাফ ইন্টু 2g h মাইনাস এক্স। খেয়াল করে দেখো, 2 আর 2 কাটাকাটি, g আর g কাটাকাটি, আমরা এখান থেকে পাইলাম x ইকুয়াল টু h মাইনাস এক্স। আর এখান থেকে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু h। পরের লাইনে আমরা লিখতে পারি x ইকুয়াল টু h/2, তার মানে 15/2 বা 7.5 মিটার। ইউ স্কোয়ার প্লাস 2g লেখছো, কিন্তু অতিক্রান্ত দূরত্ব তো লেখো নাই। আমাকে একটা কথা বলো, এটা হবে 15 মাইনাস এক্স। উপর থেকে নেমে আসছে 15 মাইনাস এক্স। নিচ থেকে যদি এক্স হয়, উপর থেকে নেমে আসছে কত? 15 মাইনাস এক্স। 2gh, হ্যাঁ এই তো 2gh। h এর মানটা কিন্তু h মাইনাস এক্স, এটা হচ্ছে 15 মাইনাস এক্স। তো এখান থেকে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 7.5 মিটার। কারো কি কোনো প্রবলেম আছে এই অঙ্কটা বুঝতে? এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2024-এ এই গত বছর আসা প্রবলেম, 24 ব্যাচে আসা প্রবলেম। 25 ব্যাচের কোশ্চেনগুলো এখনো আমার হাতে আসে নাই। যখনই 25 ব্যাচের প্রবলেমগুলো আমার হাতে আসবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে 25 ব্যাচের প্রবলেমও সলভ করায় দিব। তো চেষ্টা করব সবগুলা মিলায়ে সলভ করার। তো ঠিক আছে, তোমাদেরকে একটা ম্যাথ এসডব্লিউ দিচ্ছি। আজকে নোট আপলোড দেওয়া হবে। গত ক্লাসে কারেন্ট যাওয়ার কারণে আমি নোটটা আপলোড দিতে পারি নাই। রাজশাহী বোর্ড 2024-এর একটা ম্যাথ আছে, এটা তোমাদেরকে আমি এসডব্লিউ দিলাম। এটা তোমরা করে আমাকে জমা দিবা। তো ঠিক আছে, আমি একটু পরে একটা পোস্ট দিচ্ছি, যেখানে যার যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তোমরা আমাকে ছবি তুলে আপলোড দিবা। আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে চেষ্টা করব এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।